ধৌলপুর গ্রাম তার পুরনো রীতিরেওয়াজের জন্যই বিখ্যাত ছিল। ওই গ্রামের লোকেরা এখনো পুরনো রীতিরেওয়াজকে খুবই মানত। এই রীতিরেওয়াজের মধ্যে একটা পুরনো রেওয়াজ ছিল যে বরযাত্রীতে মেয়েদের না নাচা। প্রাচীনকাল থেকেই ওখানকার বিয়ের বরযাত্রীতে কেবলমাত্র ছেলেরা আর পুরুষরাই যেতে পারত, কোনো মহিলা বা মেয়ে নয়। দুদিন পরেই গ্রামের জমিদার রতন সিং এর ছেলে অনিলের বরযাত্রী পালংপুর গ্রামে যাওয়ার কথা ছিল। তাই সব পুরুষ আর ছেলেরা বিয়ে বাড়িতে যাবার জন্য প্রস্তুত হচ্ছিল। বাড়িতে বিয়ের তোড়জোড় চলছিল। অনিলের মাসির মেয়ে শীতল, যে শহরে পড়াশোনা করছিল, সেও ওই বিয়েতে অংশগ্রহণের জন্য ধৌলপুর গ্রামে প্রথমবার এসেছিল। মাসি, তোমরা বিয়েতে কি পরবে? আমি তো নিজের জন্য এই লেহেঙ্গাটা নিয়ে এলাম। দেখো তো, বরযাত্রীতে পরলে এটা মানাবে তো? রজনী, তুই শীতলকে এ ব্যাপারে কিছু বলিসনি? দিদি, আমি ভেবেছিলাম শীতল এখানে এলে আমি ওকে বুঝিয়ে বলবো, তাই আর ফোনে বলিনি। কি বলনি মা? মাসি কি বলছে? আসলে শীতল, তখনই বাড়ির ছেলেরা ওখানে চলে আসে। অনিলের মা, আমার বেগে 2-4টে জামা কাপড় বেশি দিও, যদি বরযাত্রী ফিরতে 2-3 দিন দেরি হয়। শুনলাম মাঝখানে নাকি একটা জঙ্গলও পড়বে, তাই আমাদের বরযাত্রী নিয়ে একটু সাবধানে যেতে হবে। তাই তো চিন্তা কিসের? আমাদের সাথে কি আর মেয়েরা যাচ্ছে? যাচ্ছে সব ছেলেরা। তাই ছেলেরা থাকলে কিসের ভয়? ভয় হচ্ছে মেয়েদের সাথে। যখন মেয়েরাই যাচ্ছে না, তাহলে চিন্তার আর কোনো কারণ নেই। মেশো, যদি বরযাত্রীতে মেয়েরা না যায় তাহলে আমরা কি করব? তোমরা বাড়িতে থাকবে, বিয়ের আনন্দে খুশি হয়ে নাচ গান করবে, আর কি চাই? কিন্তু আমি তো এই প্রথমবার শুনলাম যে বরযাত্রীতে মেয়েরা যাবে না। কিন্তু কেন? কারণ আমাদের এই গ্রামে মেয়েদের বরযাত্রীতে না যাওয়ার নিয়ম যুগ যুগ ধরে চলে আসছে, তাই। এটা তো খুব অন্যায় মেশো। অনিলদার বিয়ে আর আমরা মেয়েরা বরযাত্রীতে যাব না? যদি আমি ভাইয়ের বিয়েতে যেতেই না পারি, তাহলে আমি এখানে এলাম কেন? অনিলদা, তুমি কি চাও না যে তোমার বিয়েতে আমরা সব বরযাত্রীতে যাই? আমি ওসব কিছু বলতে পারবো না। আমি ছোটবেলা থেকে এটাই দেখে এসেছি যে বরযাত্রীতে মেয়েরা যায় না বাবা, এটাই নিয়ম। তার বিষয়ে আমি কিছু জানি না। আমি জানি বিয়েতে শুধু ছেলেরাই যায় আর বিয়ে করে বউ নিয়ে চলে আসে। এসব পুরনো কালের নিয়ম, আর এসব ভাঙা অসম্ভব। আমি জানি না বাবা, আর ভাঙা উচিত নয়। এসব পুরনো কালের নিয়ম যে বিয়েতে শুধু ছেলেরাই যাবে আর মেয়েরা বাড়িতে থাকবে। শোনো, মেয়েরা হচ্ছে বাড়ির ইজ্জত, আর ইজ্জত বাড়িতে থাকলেই ভালো লাগে। তাই মেয়েরা শুধু বাড়িতেই থাকবে। আচ্ছা চলো, অনেক হয়েছে, এবার ছেলেরা বেরোবে। বরযাত্রী বেরোনোর প্রস্তুতি করো। সব ছেলেরা নিজেদের কথা বলে চলে গেল, আর শীতলের মন এই পুরনো পরম্পরাকে মানতে অস্বীকার করছিল। তারপর সব মহিলাদের মুখের দিকে তাকিয়ে শীতলের মনে হয়েছে যে কেউ বোধহয় জোর করে ওদের মুখে হাসিটা চাপিয়ে দিয়েছে। তাই ওদের হাসিটা দেখে নকল মনে হচ্ছিল। শীতল বুঝতে পেরেছিল যে সব মহিলাদেরই বরযাত্রীতে যাওয়ার ইচ্ছা আছে, কারণ কোন মা চাইবে না যে ছেলের বিয়েতে গিয়ে একটু আনন্দ করুক। কিন্তু দুর্ভাগ্যবশত ধৌলপুর গ্রামের মহিলারা বিয়েতে বাড়িতেই থাকত। তাই শীতল মনে মনে প্রতিজ্ঞা করল যে এই অনৈতিক প্রথাকে সে ভেঙেই ছাড়বে। তাই ছেলেরা বরযাত্রী নিয়ে বেরিয়ে গেলে শীতল তার মাসিকে বলল, মাসি, আমাদের কাছে এটাই বড় সুযোগ। এই সময় আমরা পুরনো প্রথাটাকে ভেঙে দিই। তাই বরযাত্রী তো বেরিয়ে গেছে, আর আমরাও ওদের পেছনে পেছনে যাই। আর একবার মেয়েদের বাড়িতে পৌঁছে গেলে না, ওদের সামনে কেউ আমাদের কিচ্ছু বলবে না। আর খুব বেশি হলে কি হবে, আমাদের একটু বকাবকি করবে, আর কি। না না শীতল, আমার খুব ভয় করছে। যেতে যেতে হবে না, আমরা এখানেই থাকি। কেন, তোমার ইচ্ছা করে না যে ছেলের বিয়েতে তুমি একটু যাবে? আর অনিলদাও তোমাকে ওখানে দেখতে পেলে খুশি হতে পারে। কি জানি, উনিও হয়তো মনে মনে এটাই চান, কিন্তু বলতে পারছেন না। মাসি, তুমি ভেবে দেখো, আজকে যদি আমরা এই কুপ্রথাটাকে ভেঙে ফেলতে পারি, তাহলে গ্রামের প্রত্যেকটা মা তার ছেলের বিয়েতে যেতে পারবে। মাসি, তুমি ভেবে দেখো, আমি গাড়ি চালাতে জানি, আমি সবাইকে তোমাদের নিয়ে যাব। মাসি, আর দেরি করো না, আমরা সবাই রেডি আছি, চলো তাড়াতাড়ি করে গাড়িতে বসো। দিদি চলো না, শীতল ঠিকই বলছে। চল মা, আমি যাব তোর সাথে, যা হবে দেখে নেব। আজকে এই মা তার ছেলের বিয়েতে ঠিকই পৌঁছাবে। হ্যাঁ, আমি যাব আমার ছেলের বরযাত্রীতে। শীতল দেখল যে সব মেয়েদের চোখে মুখে খুশি ছিল। শীতল তার মা, মাসি আর কিছু মহিলাদের গাড়িতে বসালো। আর এই দেখেই গ্রামের অন্যান্য মহিলাদের চোখে মুখে আনন্দ ফুটে উঠল। মা শীতল, আজ তোমার জন্যই আমরা পুরনো কুপ্রথা থেকে মুক্তি পাব। আজ আমরা সবাই তোমার সাথে আছি। চলো মা, চলো। এরপর শীতল গাড়ি নিয়ে বরযাত্রীর গাড়ির পেছনে পেছনেই যেতে লাগলো। রাস্তার মাঝখানে একটা ঘন জঙ্গল পড়ল, আর গাড়িটা ওই জঙ্গলের মধ্যে ঢুকতেই আদিবাসীদের দল বল্লম ছুটতে লাগলো আর বরযাত্রীদের বন্দি করে নিল।
আমাদের কেন ধরলে? আমাদের ছেড়ে দাও। আজ আমার ছেলের বিয়ে। না 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 না, আজ আমরা তোমাদের ধরে বলি দেব। বাবা, এসব এরা কি বলছে? মনে হচ্ছে আজকে আমার আর বিয়ে করা হবে না। এদের লক্ষণ কিন্তু ভালো ঠেকছে না। জানি না এরা আমাদের সাথে কি করবে। কি করবো মানে? বলি দিয়ে খাবারে। কিন্তু এই প্রথা তো অনেক আগেই শেষ হয়ে গেছে। হ্যাঁ, শেষ হয়ে গেলে কি হলো? ওই নিয়ম আমরা মানি। আমরা বরযাত্রী ধরবো, বলি দেবো, খাবো, জিঙ্গলালা করবো। আমাদের প্রাচীনকালের নিয়ম, বরযাত্রী ধরতে হবে, তাকে মারতে হবে, কাটতে হবে, খেতে হবে। এই নিয়ম বদলাবে না। হে ভগবান, কোনো তো রাস্তা থাকবে যাতে আমরা বেঁচে যাব। রাস্তা ছিল, যদি তোমাদের বরযাত্রীতে মেয়ে থাকতো তাহলে তোমরা বেঁচে যেতে, কিন্তু সেটা তো নেই। কারণ আমরা জানি এখন এমন কিছু গ্রাম আছে যারা স্ত্রীদের পুরুষদের থেকে নিচু ভাবে আর ওদের অসম্মান করে, আর আমরা ওই সব গ্রামের লোকদের ধরেই শাস্তি দিই। তাই তোমাদের বরযাত্রীতে যখন মেয়েরা নেই, এবার তোমরা ওই শাস্তি পেতে প্রস্তুত হয়ে যাও। যখনই আদিবাসী লোকেরা বরযাত্রীদের ওপর হামলা করতে যাবে, তখনই শীতল বাকি মহিলাদের নিয়ে ওখানে উপস্থিত হয়। দাঁড়ান, আপনারা এটা ভুল করছেন। এই বরযাত্রীর সাথে মেয়েরাও আছে। আমাদের গাড়িটা রাস্তা হারিয়ে ফেলেছিল, তাই একটু দূরে ছিল। তাই বরযাত্রীদের গাড়ি তো আমরা দেখতেই পাইনি। আমরা তো খুঁজতে খুঁজতে এখানে এসেছি। আপনাদের কে বলেছে যে বরযাত্রীতে শুধু ছেলেরাই আছে? তাই আপনারা সবাইকে ছেড়ে দিন। শীতল আর বাকি মহিলাদের দেখে সব ছেলেরা অবাক হয়ে যায়। সেই সময় সব পুরুষরা চুপ ছিল, কারণ তারা জানতো যে আজকে এই মেয়েদের জন্যই ওদের প্রাণ বেঁচে গেল। তারপর আদিবাসীরা ওদের ছেড়ে দিল। বরযাত্রীদের ছেড়ে দিলে? মনে রেখো, আজ একমাত্র তোমরা বরযাত্রীতে মেয়েদেরকে আনার জন্যই বেঁচে গেলে। না হলে তোমাদের কেটে আমরা খেয়ে নিতাম। ওই পুরুষদের আমরা একদম সহ্য করতে পারি না, যারা মহিলাদের সম্মান করতে জানে না, মহিলাদের ঘরে বেঁধে রাখতে চায়। তাই যে বরযাত্রীরা মেয়েদের সাথে করে নিয়ে না আসে, আমরা ওদের আমাদের কাছে কদিনের জন্য আটকে রাখি, যাতে বিয়ে টানা হয় আর বুঝতে পারে যে জীবনে মেয়েদের কি দরকার, জীবনে মেয়েদের গুরুত্বটা কি। যাও, তোমরা এবার বরযাত্রী নিয়ে বিয়ে করতে যাও, যাও। ওই দিন ধলপুর গ্রামের পুরুষরা একটা শিক্ষা পেল, আর ওরা ওদের পুরনো রীতিরেওয়াজ আর পরম্পরাকে বদলে দেওয়ার সিদ্ধান্ত নিল। আর অনিলের বিয়েতে পুরুষদের সাথে মহিলারাও ছিল, আর এটা সম্ভব হয়েছিল শুধুমাত্র শীতলের প্রচেষ্টাতে। রামপুর গ্রামের জগন্নাথ হাভেলিটা প্রসিদ্ধ ছিল, কারণ ওদের পরিবারটাই পুরো গ্রামের সমান ছিল। একবার যখন এক ইংরেজ এই গ্রামে ঘুরতে এলো, সে গ্রামটাকে খুব ভালো করে লক্ষ্য করছিল। তখনই গ্রামের গজেন্দ্র কাকা ইংরেজকে আটকে বলে, আরে দেখা যা, গ্রামে একখান সাহেব আইছে, দেখা যা। আরে খাখা, বেশি ছিলিও না, এই বয়সে গলা বসে গেলে না আর ধরাবে না। আপনি বাংলা জানেন? আসলে আমি বিভিন্ন দেশে গিয়ে ডকুমেন্টারি বানাই, আর ভারত আমার সবচেয়ে প্রিয় বলে আমি বাংলা শিখেই নিলাম। আমি শুনলাম এখানে একটা পরিবার আছে যেটা পুরো গ্রামেরই মতো। আপনি কি জগন্নাথ বাবুর বাড়ির কথা কইতেছেন? ইয়েস ইয়েস, মনে পড়েছে। তা আপনি কি আমাকে একটু ওখানে নিয়ে যাবেন? লিয়া তো জামু, কিন্তু বাইরে পর্যন্ত, তারপর বাকিটা আপনি বুঝবেন। এই শুনে ওই ইংরেজের আগ্রহ আরো বেড়ে যায়। কেন কাকা, ওটা কি কোনো ভুতুরে বাড়ি? তোয়াগো সাহেবদের কি আমাদের সব বাড়ি ভুতুরে লাগে? আমি লইয়া যাইতাছি, বাকিটা তুমি বুঝবে। আর অন্যদিকে ওই হাভেলিতে 100রও বেশি বউ ছিল। জগন্নাথ আর তার বাকি 9 ভাইয়ের বউ তো ছিলই, আর তার সাথে সবার 10টা করে ছেলেও ছিল, আর তাদের একটা করে বউ। বাড়িতে টোটাল 110টা বউ ছিল। সব থেকে বড় বউ সাবিত্রী নিজেকে মহারানী ভাবলেও ওকে কেউই পাত্তা দিত না। মমতা, রাগিনী, সরলা, তোদেরকে বলেছিলাম না আজকে ভালো জলখাবার বানাবি? তোরা কি বানালি এটা? তুমি কোন রাজ্যের মহারানী নাকি? তোমরা 100 জন বউ মিলে সবাই একসাথে হাসবে না, গ্রামের লোক ভয় পেয়ে যেতে পারে। তো খাবার দাবার তৈরি হলো নাকি? আমি খাবার বানাতেই যাচ্ছিলাম, কিন্তু এরা আমাকে আটকে দিল। হাভেলির পেছনের দিকে অনেক বড় রান্নাঘর ছিল, প্রায় 2 একর জমি নিয়ে। ওখানে গিয়েই সব বউরা রান্না করতে শুরু করলো। এইসব দেখে ইংরেজ আস্তে আস্তে হাভেলিতে প্রবেশ করলো। আরে কিশোরীলাল, আমাদের গ্রামে এত ফর্সা লোক কোথার থেকে আসলো? এই যে ভাইয়া, কে তুমি? আই এম ফ্রম লন্ডন। আমাকে গজেন্দ্র কাকা এখানে ছেড়ে দিয়ে গেলেন। আমি আপনাদের বাড়িকে নিয়ে একটা ডকুমেন্টারি বানাতে এসেছি। আপনারা কি করে 100 বউ নিয়ে বাস করেন? আমাদের তো দুটোই সামলানো যায় না। আসলে আপনাদের ইংরেজি ভালো কিন্তু সম্পর্ক খারাপ, আর আমাদের ইংরেজি খারাপ কিন্তু সম্পর্ক ভালো। আর ওয়াও, দারুণ লাইন বললেন তো।
আমি এক্ষুনি নোট করে নিচ্ছি। বাবারা, ইনি আমাদের অতিথি, এনার থাকার ব্যবস্থা করো। হ্যাঁ বাবা, হ্যাঁ বাবা। 100 ছেলে এত জোরে হ্যাঁ বলল, এই শুনে ওই ইংরেজ ওখানেই অজ্ঞান হয়ে পড়ে গেল। তোমাদেরকে কতবার বলেছি যে তোমরা একসাথে কথা বলবে না? ওর ছেলেরা ইংরেজটার চোখে মুখে জল দিল আর তারপর ওকে ঘরে নিয়ে গেল। ইংরেজের জ্ঞান ফিরলেও দেখে যে ওর আশেপাশে 100টা লোক বসে আছে। আপনাদের সবাইকে দেখে মনেই হয় না যে আমি কোনো পরিবারে আছি, মনে হয় আমি শহরের মাঝখানে বসে আছি। আরে এটাই তো আমাদের ভারতের সংস্কৃতি। তুমি ওই লাইনটা শোনোনি, বাসুদেব কুটুম্বকম? এর মানে হলো আমাদের বিশ্বের ধরা অধরা, দেখা না দেখা সবকিছুই আমাদের পরিবারের অংশ। ওদের সাথে কথা বলার পর ইংরেজ বলল, ওয়াও, কি সুন্দর খাবারের গন্ধ বেরোচ্ছে। আমি কি কিচেনে গিয়ে ভিডিও রেকর্ড করতে পারি? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই। এখান থেকে প্রথমে সোজা যাও, তারপর ডান দিকে যাও, তারপর আবার বাঁ দিকে, তারপর আবার ডান দিকে, তারপর আবার সোজা। আমরা জমিতে আছি, নাহলে আমরাই নিয়ে যেতাম। কোনো ব্যাপার না, আমি চলে যাবো। সব লোকেরা ক্ষেতের দিকে চলে গেলে ইংরেজ কোনোভাবে রান্নাঘরে গিয়ে পৌঁছালো। পৌঁছে দেখলো যে সাবিত্রী একটা চেয়ারে বসে সবাইকে ইনস্ট্রাকশন দিচ্ছে। ইংরেজ তখনই ভিডিও করতে লাগলো। সরলা, তুই না ইচ্ছা করে আস্তে আস্তে সবজি কাটছিস, খুব অলস হয়ে গেছিস। আচ্ছা, আমি আস্তে আস্তে সবজি কাটছি, আর তুমি? মমতা দিদি, তুমি বেশি নাটক করো না। খাবার বানাতে গিয়ে তোমার রোজই একই সমস্যা। 2 কাপ গরম তেল ঢেলে দেবো না মুখে, তখন বুঝতে পারবে, সব ঠিক হয়ে যাবে। কি বললি? আমার মুখে তেল ঢালবি? দাঁড়া, দেখাচ্ছি মজা। বোনেরা, এই 20 জনের গ্যাং আমাদের রোজ হয়রান করে। আজকে ওদের আমরা শিক্ষা দেবই। চলো। ও মাই গড, এখানে তো তাণ্ডব হচ্ছে। জগন্নাথ বলছিল সবাই মিলামিশে থাকে, কিন্তু এবার সত্যিটা বেরিয়ে আসছে। ইংরেজ দেওয়ালের পেছনে লুকিয়ে ভিডিও রেকর্ড করছিল। 2 দলের মধ্যে ঝগড়া বেঁধে গেল, আর এক দল আরেক দলে চুল টেনে ধরছিল। ওরা একে অপরকে সবজি ছুঁড়ে মারছিল। ওয়াও, এখানে তো খুব ভালো ভালো ভিডিও পাচ্ছি। এসেছিলাম ইন্সপিরেশনাল বানাতে, কিন্তু এখানে তো কমেডি চলছে। কোনো ব্যাপার না, কমেডি ভিডিওই বানিয়ে নি। ভারতকে খুব মহান বলে, আজ এদের সত্যিটা আমি সামনে আনবো। দূর থেকে তো প্রত্যেকটা দেশকেই মহান লাগে, কিন্তু কাছে আসলে বোঝা যায় সত্যিটা। দেখো, এখানে কুকুর বিড়ালের মতো লড়াই করছে। আর এইভাবেই ওরা একে অপরে চুল ছিঁড়ছিল। তোমাদের প্রত্যেক দিনের এই একই নাটক। ঝগড়া করতে হয় করো, কিন্তু খাবারের জিনিস নষ্ট করো কেন? আরে এদের বুঝিয়ে সুঝিয়ে কোনো লাভ নেই। এত বছরে একদিনও এরা ঝগড়া ছাড়া থাকতে পারেনি। এদের সাথে কথা বলে কোনো লাভ নেই। চলো, আমি তো বৌমাদের কাছ থেকে আশা করাই ছেড়ে দিয়েছি, এরা কোনোদিনই শুধরাবে না। এইভাবেই দিন কাটছিল। হাভেলিতে সবকিছুই ঠিকই ছিল, কিন্তু বউরা রোজই ঝগড়া করত, আর ইংরেজ সেটা ভিডিও করত। ওই ইংরেজের চোখে ভারতবর্ষ আর মহান ছিল না, আর এই কথাটাই জগন্নাথ বাবুকে কষ্ট দিচ্ছিল। ভাইরা আর আমাদের ছেলেরা, আমাদের সমস্ত বৌমারা সারাদিন একসাথে কাজ তো করে, কিন্তু রোজ ঝগড়াঝাটি করে, আর এতে আমাদের বাড়ির একটা দুর্নাম হচ্ছে। আর তাছাড়া ওই সাহেবই বা কি ভাবছে? এটা শুধু আমাদের পরিবার নয়, আমাদের দেশেরও সম্মানের ব্যাপার। বাবা, আপনি ঠিক বলছেন, কিন্তু 100 জনকে কিভাবে সামলাবো? কাল সকালেই তোমরা সবাই শহরে চলে যাও। এই কটা দিন আমি একা থাকবো বাড়িতে। পরের দিন সব ছেলেরা এমনটাই করে, আর হঠাৎই জগন্নাথের হার্ট অ্যাটাক করে। এই দেখে সব বৌমারা তার কাছে এলো, আর ইংরেজ তার ভিডিও করছিল। বৌমারা, মনে হচ্ছে আমি আর বাঁচবো না। তোমার কিচ্ছু হবে না। মমতা, সরলা, চলো বাবাকে নিয়ে হসপিটালে যাই। এরপর সবাই ওনাকে নিয়ে হাসপাতালে গেল, আর সেখানে 10 দিন ধরে ওনার চিকিৎসা হলো। আর ততদিন সব বউয়েরা ওখানেই ছিল। আর এটা কি হলো? এরা তো এতদিন ধরে শুধু কুকুর বিড়ালের মতো লড়তো, আর এখন সবাই মিলে 10 দিন ধরে শ্বশুরের সেবা করছে। 10 দিন পর জগন্নাথবাবু হাসপাতাল থেকে বাড়ি এলে ছেলেরাও চলে আসে। আমার কিছুই হয়নি বৌমারা, আমি আসলে দেখতে চাইছিলাম যে বিপদের সময় তোমরা একসাথে থাকতে পারো কিনা। বাবা, আমরা কেউ কাউকে ঘৃণা করি না, আমরা ঝগড়া তো ভালোবেসে করি। বাহ, মেনে নিলাম ভারতের সংস্কৃতিকে। এখানকার ঝগড়াঝাটিতেও ভালোবাসা লুকিয়ে থাকে। এই ধরনের ভালোবাসার ঝগড়া গোটা বিশ্বে হওয়া উচিত। এর কিছুদিন পর ওই ইংরেজ তার ডকুমেন্টারি ফিল্ম যখন সোশ্যাল মিডিয়ায় আপলোড করে, তখন সমগ্র বিশ্ব একটা বার্তা পায়। এমনি এমনি ভারতবর্ষকে বিশ্বগুরু বলা হয় না। বেস্ট বাডিজ। হ্যালো ফ্রেন্ডস, এই ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। যদি এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে, তাহলে প্লিজ লাইক, সাবস্ক্রাইব আর কমেন্ট অবশ্যই করবে এই ভিডিওতে। আর হ্যাঁ, শেয়ার করতে ভুলো না কিন্তু। আরো অনেক মজাদার ভিডিও দেখার জন্য নিচে দেওয়া এই বেল আইকনটাকে প্রেস করো।
দেখতে থাকো বেস্ট বাডিজ।